দীপুমণি কি একা ডাকাত? না না, দীপুমণি তো একা ডাকাত নন। হ্যাঁ, উগ্র মনোভাব আছে এবং উনি খুবই এই উগ্রবাদের জন্য কিন্তু হয়তো দীপুমণিকে ধরা হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? যে অনেকে হয়তো কি মানুষকে এতই মেজাজ খারাপ করে দিয়েছে, এতই তার বাজে যে তাকে আরো মানুষ ধরতে যায়। আমরা এর আগে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানে সবারই টাকার বস্তা সম্পত্তি, ইভেন শুধু মন্ত্রীরা কেন, এই যে ডিবি হারুন বলেন, বেনজি সবারই তো মানে এক একটা কি বলবো, এক একটা মানে বিশাল বিশাল কাহিনী। না, কারো থেকে কেউ কম না, কিন্তু প্রত্যেকেরই একটা ভূমিকা ছিল। এটা একটা বিশাল হরির লুটের একটা মাফিয়া তন্ত্র ছিল। আবু সাইদের মৃত্যু যদি বলেন, গুম খুন যদি বলেন, হেফাজতের মৃত্যু যদি বলেন, এই প্রত্যেকটা মৃত্যুর জন্য পরোক্ষভাবে কি ভারত দায়ী না? পরোক্ষভাবে যেভাবে পারোকে ধরো, তো ভুয়া কেস দিতে দিতে এই পুলিশ তো অভ্যস্ত। এই পুলিশ তো তদন্ত দক্ষতাকে বাড়ায় নাই, জাস্ট বিকজ জিও পলিটিক্স অনুযায়ী। যেমন ধরেন আপনি দেখেন তৌহিদ সাহেবের প্রথমেই হচ্ছিল, যেটা উনি 3 দিনের মধ্যে চেঞ্জ করছেন। আই থ্যাংক হিম ফর দ্যাট গ্রেট সেটা হচ্ছে যে উনি প্রথমেই বললেন যে শেখ হাসিনা ভারতে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। এটা আপনি কেন বলবেন? বাংলা, আপনি ভারতকে দায় মুক্তি দেওয়ার জন্য কি আপনি এখানে আসছেন নাকি উপদেষ্টা? উনি কিন্তু চেঞ্জ করেছেন। উনি কিন্তু তার 3 দিন পরেই বলেছেন যে না, এখানে কিন্তু থাকা নিয়ে আমাদের কিন্তু ওই যে বিবৃতি দিতে বিব্রতকর। এই জন্য এখন কিন্তু শেখ হাসিনার বিবৃতি বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা জয়ের অত শুনতে পাচ্ছি না। যদি ধারণা থাকে যে সে একটা পুরা ক্রিমিনাল যেরকম হয় সেরকমই তার মনে মাসল, এটা একটা সরকার খালি নামে ছিল। তারা আসলে যেটা করেছিল সেটাকে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্টেট ক্যাপচার, এবং এই স্টেট ক্যাপচারের অনেকগুলো পার্ট ছিল এবং এই পার্টের মধ্যে এক একজন এক এক কাজ করতেন। যেমন ধরেন এই যে দীপুমণি একটা চিন্তা করে দেখেন যে যিনি পররাষ্ট্রমন্ত্রী, পরের বার তারপরে হলেন বোধহয় পররাষ্ট্র কমিটির শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী না মন্ত্রী, মানে আমাদের পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান। জি, এক্স্যাক্টলি। তখন উনি আর ইয়েতে নাই, ফরেন মিনিস্ট্রিতে নাই। তারপরে বার উনি হলেন শিক্ষামন্ত্রী, তারপরে উনি হলেন সমাজ কল্যাণ মন্ত্রী। হ্যাঁ, কিন্তু এই সময়টা, এটা তো একটা মন্ত্রিত্ব, এটা অনেকেই এরকম হতে পারে, কিন্তু সেই সময়তে উনি কিন্তু তখন বালু বিক্রি করছেন। উনি এন্টার কোন ধরনের মাফিয়া তন্ত্র, এবং সেলিম খান, আপনার তো সেলিম খান সম্পর্কে একটু যদি ধারণা থাকে যে সে একটা পুরা ক্রিমিনাল যেরকম হয় সেরকমই তার মনে মাসল। হ্যাঁ, এবং সে খুন টুন করতে তার কোনো যে দ্বিধা হয় না, বা এটা তার কোনো ব্যাপার না, এটা বোঝা যায়। আমি তার সম্পর্কে না পড়েই বলতেছি। সে আবার প্রযোজক সমিতির আবার প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের। হ্যাঁ, তো তাকে দুইজনকে তো কয়েকদিন আগে পিটিয়ে মারা হয়েছে। এরা হচ্ছে উনার পার্টনার, পিতা পুত্র দুজন। হ্যাঁ, পিতা পুত্রকে মারা হয়েছে, কিন্তু পিতা তো উনার পার্টনার। সেলিম খান এবং উনি দীপুমণি, উনারা পার্টনার একই এলাকা। উনি সবসময় অত্যন্ত অসৎ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়। এখন অনেকেই ভুলে গেছে। উনি তখন করতেন কি, উনার তো তখন পয়সা বানানোর কোনো উপায় দেখতেছে না, পয়সা তো বানাতে হবে। এখন কি করে উনি, যে কোনো ধরনের দাওয়াতে চলে যায়, যে ওই যে ডিএ আর টিএ কামায়, বুঝছেন, ডিএ টিএ কামায়। হ্যাঁ, এইটা করে করে সে, এবং এটা নিয়ে কিন্তু খবরের কাগজে রিপোর্ট হয়েছিল যে উনি কত শো ভিজিট করেছেন। অত্যন্ত অসৎ, এবং উনার আন্ডারে যা কিছু থাকে সেটা অবনতি হয়। উনি এমনিতে অত্যন্ত উগ্র একটা উনার আছে, কিন্তু আপনার রূপ আছে। বাংলাদেশের পুলিশ এখন যা করছে সেটা ঠিক না। হ্যাঁ, আমরা কিন্তু এটা বলতে হবে। তারা কিন্তু ওই যে সালমান এফ রহমানকে এবং আনিসুল হক সাহেবকে যে দেখাইলো, ওই যে নিউ মার্কেটের একটা হত্যা দিয়ে দেখাইলো, এটা আমার কাছে পছন্দ হয়। আমি বরং এর থেকে উনারা যদি স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে নিয়ে ঢুকাইতো, কথার কথা, আমি এতে খুশি হইতাম। যে আমি তোমাকে 3 মাস আটকায় রাখবো, এর মধ্যে আমি তদন্ত করবো, তোমাকে আমি বাড়ি যেতে দিতে পারছি না। হ্যাঁ, কারণ বাংলাদেশে তো হাউস অ্যারেস্টের হয়তো সেই ক্ষমতা নাই, বা অত পুলিশ বা অত ওই টেকনোলজি নাই এইভাবে এনফোর্স করা।
কিন্তু বিষয়টা হচ্ছে এই যে একটা সে আগের মতো কাজ করা পুলিশের, এই জিনিসটা আমাদের একদম পছন্দ হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এখনো মনে করতেছি যে দুদকের পুরো পরিবর্তন করা উচিত, বিশাল পরিবর্তন করা উচিত। 15 বছরে যে একচ্ছত্রবাদী যে সরকার ছিল তাদের অন্যদেরকে ট্রেস করার জন্য এবং কে কোথায় আছে এটার জন্য কিন্তু ডেডিকেটেড টাস্ক ফোর্স দরকার, ডেডিকেটেড বাহিনী দরকার, ডেডিকেটেড একটা ফোর্স দরকার। অ্যাটলিস্ট হচ্ছে মাথা ধরতে হয়। মাথা ধরার সময় যেটা আমি যতটুকু জানি, আমি অত্যন্ত কম জানি, তাতে আমি যা বুঝি যে মাথার সাথে যারা ছিল, মাথার যারা সহকারী, মাথাকে আপনি ধরবেন কিন্তু তাকে আপনি প্রশ্ন করবেন সব শেষে। আপনি যখন তাকে প্রশ্ন করবেন, আসলে যেই প্রশ্ন করবেন সেই উত্তরগুলো আপনার কাছে আছে, আপনি খালি তাকে মিথ্যা কথাটা বলাইতে চাচ্ছেন, এই অবস্থা আর কি। হ্যাঁ, তো আপনি কি করবেন? তার সহকারী, তার পিএ, তার বিজনেস পার্টনার, তার অমুক তমুক, এদেরকে আগে ধরবেন, ওদেরকেও রাখবেন, এদেরকেও ধরবেন, এদেরকে ধরে এই কাজ করবেন না, খালি এদেরকে জিজ্ঞাসা। না, আপনার কি মনে হয় এরকম মামলা দেওয়ার কারণ কি? এরকম মামুলি মামলা দেওয়ার কারণ এটা হচ্ছে কি একেবারে টোটালি হয়েছে কি, শেখ হাসিনা তো সবসময় দক্ষতা সব ধ্বংস করে দিচ্ছে, তাই না? মানে বলছে আমি ওইসব চাই না, তোমরা যেভাবে পারো ওকে ধরো। তো ভুয়া কেস দিতে দিতে এই পুলিশ তো অভ্যস্ত, এই পুলিশ তো তদন্ত দক্ষতাকে বাড়ায় নাই, এরা বাড়াইছে দমন নিপীড়ন কে করতে পারে। সো এরা ভুয়া কেস দিয়ে দিবে, এটা তাই দিচ্ছে। মানে মামলা দাও আগের মতোই, মামলা দাও যেভাবে হোক গ্রেফতার করো, সেরকম সে কালচার। এই যে তারা সেদিন ওই যে আদালতে খাঁচার মধ্যে দাঁড় করা রাখছিল, এখন সরকার বলছে খাঁচা সরানো হচ্ছে, মানে ওই আগের মতো করার একটা টেন্ডেন্সি আছে। কারণ আমি যেটা বলতে চাই যে পুরো প্রশাসন, এটা পুরো জায়গায় দেখা যাবে, কারণ পুরো প্রশাসন, কোর্ট, পুলিশ, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা তার লয়্যালটিকে এত উপরে স্থান দিচ্ছে যেই লয়্যালটি কোনো সেলফ রেসপেক্টিং লোকের পক্ষে দেওয়া সম্ভব ছিল না বলে মনে করি। এই জন্য দক্ষতা খুব কম দেখতে পাবেন। আপনি জিয়াউল হাসানকে আপনি করেছেন সেনাবাহিনীতে, কিন্তু সেনাবাহিনীর বাকিগুলোকে করেন নাই। আপনি দেখেন আমলাদের মধ্যে আপনি কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত স্বরাষ্ট্র সচিব একই ছিল, আপনি এখনো কিন্তু আমি মানে সরি টু সে বাট পররাষ্ট্র সচিবকে নিয়েও কিন্তু কথা হচ্ছে। যেই পররাষ্ট্র সচিব এতদিন ধরে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, এখন উনি আছেন কিভাবে, এটা নিয়ে ঢাকা টুডেতে আজকে লেখা হয়েছে, আমি এটা পড়লাম। এনিওয়ে, আই এম নট গোয়িং দেয়ার, বাট প্রতিটা জায়গায় এবং এর ব্যাপারে কি বলা হচ্ছে, সেনাবাহিনীর ব্যাপারে কি বলা হচ্ছে, আপনি দেখেন অন্যান্য সামাজিক মাধ্যমে যে উপরের জন গিয়েছে, যেমন জিয়াউল হাসানের যে ইউনিট ছিল সেখানে উনি নাই, কিন্তু উনার নিচে যারা যারা ছিল সবাই কিন্তু বহাল তবিয়তে আছে। এখন যেটা হচ্ছে হাসিনার সময় যারা সেন্ট্রাল রোল প্লে করেছে, সেটা সেনাবাহিনীতে হোক, সেটা এই ডিজিএফআই তে হোক, সেটাই যে এনটিএমসি বলে বোধহয় এটাতে হোক, সেটা আপনি ফরেন মিনিস্ট্রিতে হোক, সেটা আপনি প্রশাসনে হোক, যারা সেন্ট্রাল রোল প্লে করেছে তারা এখনো বহাল আছে। হয়তো প্রশাসন একটু কম, কারণ ওখানে এজিটেশন হচ্ছে। এটা সরকারের, এটা কিন্তু সরকারের প্রথম কাজ। আমরা সরকারকে সাকসেস। এছাড়া আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে এটা তো আপনি বলেছেন বা আর একটু বলবেন হয়তো, এই যে 625 জনকে ধরা হলো, ছাড়া হলো, আবার 615, এইটা কি ধরনের নাটক ছিল আসলে? এটা কি মানে এটা কি ভিতরের রহস্য কি? ভিতরের রহস্য আমি এটাকে বলবো যে উনারা তো আসলে উনাদের পরিচিত। আপনি তো জানেন যে হাসিনার রুলের সময় এই পুলিশ কর্মকর্তা, এই রাজনীতিক বা এই প্রশাসনের লোকজনের সাথে আর্মির যারা আওয়ামী লীগ পন্থী তাদের সাথে কিন্তু যোগসাযোগ ছিল। তাদের সাথে এটা কিন্তু একটা মেশিন হয়ে গেছিল, একটা মিডিয়ে। সুতরাং তারা ওখানে খুব তাড়াতাড়ি ওখানে চলে গেছে, এবং যাওয়ার পরে এরা তো এদের পরিচিত, এবং এই লোকগুলো তাদেরকে সেই আওয়ামী পন্থী চিন্তা করে এদেরকে তারা সেফটি দিয়েছে। সেফটি দেওয়ার পরে তারা যখনই হয়েছে তারা বলেছে তোমরা ভাগো। আমি এটা মনে করি জাস্ট বিকজ জিও পলিটিক্স অনুযায়ী, যেমন ধরেন আপনি দেখেন তৌহিদ সাহেবের প্রথমেই হচ্ছিল যেটা উনি 3 দিনের মধ্যে চেঞ্জ করছেন, I thank him for that great সেটা হচ্ছে যে উনি প্রথমেই বললেন যে শেখ হাসিনা ভারতে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। এটা আপনি কেন বলবেন?
এটা আপনি কেন করবেন? বাংলা, আপনি ভারতকে দায় মুক্তি দেওয়ার জন্য কি আপনি এখানে আসছেন নাকি উপদেষ্টা? সো উনি কি করলেন ওটা নিয়ে আমি তখন বোধহয় একটু মানে যাই হোক উনার কানে গেছে, এটা উনি বুঝে থ্যাংক গড উনি কিন্তু চেঞ্জ করেছেন। উনি কিন্তু তার 3 দিন পরেই বলেছেন যে না, এখানে কিন্তু থাকা নিয়ে আমাদের কিন্তু ওই যে বিবৃতি দিতে বিব্রতকর, এই জন্য এখন কিন্তু শেখ হাসিনার বিবৃতি বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা জয়ের অত শুনতে পাচ্ছি না, বিকজ গভর্নমেন্ট হ্যাজ টেকেন আ সামওয়াট এন হার্ড লাইন। কিন্তু এটাও কিন্তু উনি প্রথমে কিন্তু শেখ হাসিনাকে তো ওনারা রেখে দিয়েছেন, এমন তো না যে প্রথম দিন যেরকম আমরা শুনেছি যে এই দেশে পাঠাচ্ছে সেই দেশে পাঠাচ্ছে, এরপরে বাংলাদেশের আসলে ভিতরে ভিতরে বলা উচিত যে তোমরা শেখ হাসিনাকে আমরা মানে তোমরা শেখ হাসিনাকে রেখেছো, এটা আমরা পছন্দ করি না, এটা আমরা পছন্দ করি না। এবং আচ্ছা, আর আমরা যখন ইয়ে করবো আমাদেরকে হ্যান্ড ওভার করবা, এটা বলা উচিত। আমরা অবভিয়াসলি ফেয়ার ট্রায়াল এনশিওর করবো, ফুললি ফেয়ার, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এন্ড এভরিথিং। তখন তোমরা এটা দিবে, এটা কিন্তু বলা উচিত। এটা তো আমাদের সরকারকে করতেই হবে। এখন উনি কতটুকু কবে করতে চান না চান সেটা আমি জানি না, সেটা হয়তো ওনারা কিছুদিন সময় নিচ্ছেন। সো এতদিন যতদিন হাসিনা যদি ওখানে থেকেও থাকে ততদিন মানে আমার মনে হয় এখন এটা একটা বড় ব্যাপার। আমি মনে করি যে শেখ হাসিনাকে তারা যেই ভারত গত 15 বছরে যে সহায়তা দিয়েছে সেই সহায়তার ব্যাপারে একটা বড় তদন্ত দরকার। যদি গোয়েন্দা বাহিনী এখানে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে থাকে সেই ব্যাপারে একটা আপনার তদন্ত দরকার। ইন্ডিয়াকে বলা উচিত যে তোমরা এইবার এগুলা করেছো, এটা আমরা সাউথ এশিয়া এবং পৃথিবী জানুক, যাতে আর কোনোদিন কেউ এটা যাতে করতে না পারে। কিভাবে তারা এই জিনিসগুলো করছে। আমি কিন্তু মনে করি এই জিনিস থেকে ভারতকে, এটা আমার ব্যক্তিগত মত, আপনি কি বলেন মানে যে আবু সাইদের মৃত্যু যদি বলেন, গুম খুন যদি বলেন, হেফাজতের মৃত্যু যদি বলেন, এই প্রত্যেকটা মৃত্যুর জন্য পরোক্ষভাবে কি ভারত দায়ী না? পরোক্ষভাবে ভারত তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তার মানে পরোক্ষভাবে, মানে ইন্ডিয়া ইজ, ইংরেজিতে বললে আর একটু বেটার হয়, কমপ্লিসিট। ইন্ডিয়া কিন্তু একটা অ্যাক্সেসরি টু দিস টিরানি। সো এই যে উনার কমপ্লিসিটি, যেটা আপনি বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচারটা হলো, যে অত্যাচারকে একমাত্র সবচেয়ে বড় বিদেশি শক্তি হিসেবে শেখ হাসিনাকে 15 বছর ধরে সে মানে এটাকে মানে প্রচন্ড ভাবে সমর্থন দিয়ে গেল, এটাকে একদম জিইয়ে রাখলো, না হলে এটা মরে যেত। জিইয়ে রাখলো, গত ইলেকশনের সময় তো জিইয়ে রাখলো, এর আগেও করেছে। সেই ভারতকে যদি আপনি ছেড়ে দেন, ভারতের সাথে যদি আপনি নরম কথা বলেন, আমি মনে করি এটা জনগণের প্রতি আপনাদের গাফিলতি। আপনারা জনগণের যে মনের যে ইচ্ছা, তার যে আশা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে আপনারা দাম দিচ্ছেন না। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে শুনবো আবারও, আপনার কাছে পরে এসে আমি যদি ভুলে যাই, আপনার মানে প্রবাসীদের অনেক সমস্যা আপনি হয়তো জানেন। এর আগে আপনি আমার সাথে ছিলেন কিনা আমি জানি না, ইতালিতে অনেকেই বলে যে অনেক সমস্যা পাসপোর্ট নিয়ে ওদেরকে হেনস্থা করছে, বিশেষ করে এম্বাসি থেকে। তারপরে আমাদের সমস্যা আছে মিডল ইস্টে, অনেক সমস্যা, তারপরে আছে মালয়েশিয়া, আরো অনেক জায়গায় আছে। আমি একটু ছোট, সরি, আমাকে যেতে হবে। আমি আপনার থেকে 2 মিনিট সময় নিচ্ছি। আমি সরি, আমার প্যানেলিস্টদের কাছে আমি মাফ চাচ্ছি। হ্যাঁ, আমাকে একটু যেতে হবে এখানে এসিয়ে। আমি জাস্ট বলি, এটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে তৌহিদ হোসেন সাহেবের উচিত ছিল যে প্রবাসীদের দিকে একটা চোখ দেওয়া। প্রথম কথা হচ্ছে যে এখন প্রত্যেকটা অ্যাম্বাসেডার এবং রাষ্ট্রদূতের বলা উচিত ছিল যে দুর্নীতির ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এবং প্রত্যেক দেশে প্রত্যেকটা প্রবাসীর সাথে, প্রবাসীদেরকে আমরা যত প্রবাসীদের মধ্যে আস্থা অর্জন করতে পারবো, প্রবাসীরা আমাদেরকে রেমিটেন্স দিয়ে আমাদেরকে সাহায্য করে। প্রবাসীরা হচ্ছে, আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আমার মানে প্রবাসীরা কিন্তু এই আন্দোলনের একটা অংশ ছিল, অনেক বিশাল অংশ ছিল। রেমিটেন্স শাটডাউন তারা করেছিল, রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বিরাট। আমি যেটা বলতে চাচ্ছি, এখানেও দেখেন যে এখানে কিন্তু যে মানুষের ইমোশনটা ওনারা বুঝতে পারছেন না। উনাদের যেটা করতে হবে যে উনাদের যারা রাষ্ট্রদূত আছেন তারা কিন্তু দে শুড এনশিওর যে প্রতিটা তাদের দূতাবাস
একেবারে দুর্নীতিমুক্ত এবং জনগণ বান্ধব। এটা কিন্তু নতুন বাংলাদেশ। এবং এইটা আমাদের যিনি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আছেন, উনার কিন্তু একটা হটলাইন বা একটা ইমেল থাকা উচিত। সেটাতে কিন্তু প্রবাসীদের পাঠানো মানে অভিযোগ পাঠাতে পারা উচিত, এবং সেটা কিন্তু উনার দেখা উচিত যে এটা কিন্তু সব কাজ হচ্ছে।